আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নীলক্ষেত নিউ মার্কেট এলাকা, আহত প্রায় অর্ধশত। 7 কলেজে অনির্দিষ্টকালের ব্লকেট কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ক্লাস স্থগিত। জুলাই আন্দোলনে ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করা পুলিশের সেই এসআই খাগড়াছড়ি দীঘিনালা থেকে গ্রেফতার। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার থেকে বিপুল পরিমাণ ডলার, ইউরো ও 1 কেজি স্বর্ণালংকার উদ্ধার, দিনভর উদ্ধার তৎপরতা। ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় আদালতে হাজিরা দিতে পারেন আজ। এবং সংস্কার প্রক্রিয়া চলমান, এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যেই ভোট, জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রোববার মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সেখানে বিক্ষুব্ধ ছাত্রদের তোপের মুখে পড়েন। এদিকে সংঘর্ষের ঘটনায় কে কেন্দ্র করে আজ সকাল থেকে নিজ নিজ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের সব ক্লাস ও পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। নিজেদের দাবি আদায়ে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দুর্ব্যবহার করেন তিনি। আমি তোমাদেরকে বলেছি 2 জন আসতে, বলেছি কেন বলেছি 2 জন আসতে? আমি তোমাদের কথাটা শুনতে চাই। তুমি দলবল নিয়ে আবার আবার তুমি আমাকে বলছো আপনি অস্বীকার করছেন। এরপর থেকেই তার অপসারণ সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। উত্তাল নীলক্ষেত নিউ মার্কেট সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে মাঠে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গেলে বিক্ষুব্ধ ছাত্রদের তোপের মুখে পড়েন তিনিও। 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে আমাদের এই তরুণের কাছাকাছি চলে আসছে। তখন আমরা স্যার এফরান হলের শিক্ষার্থীরা তাদেরকে অর্থাৎ কোনো ধরনের যেন বিশৃঙ্খলা যেন না ঘটে সেই জন্য আমরা একদম আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা দাঁড়িয়েছিলাম যেন কোনো ধরনের সমস্যা না হয়। অবশ্যই গঠনমূলক এবং সহজেই এবং দ্রুত যাতে সমাধান হয় এই প্রত্যয় ব্যক্ত করব। পরে এই ঘটনায় নিজের আচরণের বিষয়ে কথা বলেন অভিযুক্ত উপাচার্য। আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। রাতে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের সহায়তায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আজ বন্ধ আছে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষাও। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেত মোড়ে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, 7 কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো কি কি, আর আন্দোলনকারীরা কি কি বলছেন? চিন্তিয়া, আমি এই মুহূর্তে আছি রাজধানীর নীলক্ষেত এলাকায়। আপনি জানেন যে গত রাত থেকে দফায় দফায় যে সংঘর্ষ হয় সেখানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত এলাকা। আমি যদি আপনাকে এখন একটু দেখাই যে এখন কিন্তু নীলক্ষেতের যে অবস্থান, যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই ট্রাফিক সার্জেন্ট যারা রয়েছেন তারা কাজ করছেন। তারা আমরা সকাল থেকেই দেখছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। রাতে যখন আসলে পরিস্থিতি উত্তপ্ত হয় তখন কিন্তু আসলে গতকাল সন্ধ্যা থেকেই এক ধরনের একটা উত্তেজনা বিরাজ করে এবং
যেটা আসলে রাত 11টার পরে আসলে সেটা ক্লিয়ার একদম বোঝা যায় যে তাদের আসলে সংঘর্ষের মূল কারণটা কি। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসি অধ্যাপক মামুনের সঙ্গে দেখা করতে গেলে যে শিক্ষার্থীদের মধ্যে দিয়ে সাথে তিনি বাকবিতণ্ডায় জড়ান এবং এর জেরে শিক্ষার্থীরা অধ্যাপক মামুনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর জেরে তারা আবার আন্দোলনে নামেন এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন। পাল্টাপাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেখানে জড়ো হন। আপনি যেমনটা বলছিলেন যে রাতে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এবং আমি এখন এই মুহূর্তে আছি নীলক্ষেতে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন এই মুহূর্তে 2 প্লাটুন বিজিবি রয়েছে, আমাদের কেমনটাই জানিয়েছেন যারা রয়েছেন, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। অনেকেই বলছেন যে আজকে তারা আবারও নামতে পারেন, তবে আমরা যতদূর জেনেছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠক রয়েছে, সেখানে ঢাকা কলেজের শিক্ষক এবং 7 কলেজের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকবেন। চিন্তা আপনাকে আরো একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মূলত যে 5 দফা দাবিটি ছিল শিক্ষার্থীদের, যে 5 দফা দাবিতে তারা আসলে আন্দোলন করে, যেটাকে আসলে পরবর্তীতে তারা 6 দফায় রূপান্তর করে। সেই 5 দফা দাবিটি হচ্ছে যে তারা 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল পদ্ধতি আসলে তারা বাতিল করতে চায় এবং একই সাথে শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে যে শিক্ষার্থী তা ভর্তি হওয়া থেকে তারা আসলে বারণ করছে। এটা আসলে অনেকদিন ধরেই তারা এমনটা জানায়। একই সাথে শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করানোর একটি দাবি তারা জানিয়ে আসছিলেন আগে থেকে, এবং সেটাও তারা এই 5 দফার মধ্যে নিয়ে আসেন এবং নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু 7 কলেজে ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কেটিং নাই। অনেকেই যে কারণে এটাকে অনেকে সহজ মনে করে তারা নিজেদেরকে আসলে তুচ্ছতাচ্ছিল্যে মনে করে থাকেন অনেকেই। একই সাথে 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। এ নিয়ে অনেকদিন ধরেই তারা কাজ করছেন এবং কথা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় হলেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7টি কলেজ, যে কারণে তাদের যে কোনো কিছু হলেই তাদের খুব স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মতোই তাকে আসলে সেই প্রশাসনিক ভবনে যেতে হয় এবং নানান কার্যক্রম করতে হয়। চিন্তা আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে সেই 5 দফা দাবির পর তারা এই অধ্যাপক যে প্রভিসি মামুন রয়েছেন তার অপসারণের দাবিতে, তার পদত্যাগের দাবিতেও তারা এই 5 দফা রূপান্তর করে 6 দফা দাবি দেন যে অধ্যাপক মামুনকে পদত্যাগ করতে হবে। এবং একই সাথে যেহেতু গতকাল এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ সহ আরও অনেকেই এসেছিলেন, যদিও তারা ব্যর্থ ছিলেন, তারা শিক্ষার্থীদেরকে শান্ত করতে পারেনি এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে রাতভর আমরা কিন্তু দেখেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন সব জায়গায় কিন্তু এই খবরটাই প্রচার হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে। তবে সেই উত্তেজনা আর চাচ্ছেন না শিক্ষার্থীরা। আমরা অনেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তাদের যেটা দাবি, তাদের আসলে মূল যেটা দাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের হয়ে তারা 7টি কলেজ মিলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে চায় এবং এই সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে তারা কিন্তু এর আগেও অনেকবার আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের মাঝখানে সেটা অফ হয়ে যায় এবং আবার কিন্তু সেই রেস ধরে গতকাল যে অধ্যাপক মামুনের সঙ্গে তাদের বৈঠকটা ছিল সেই রেস ধরে কিন্তু আবার উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এখন আসলে দেখার বিষয় যে তাদের যে মূলত যে দাবিটি রয়েছে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে তারা আসলে এখন কোন অবস্থানে যায় এবং আজকে যে বৈঠক রয়েছে তাদের, সেই বৈঠক থেকে আসলে কি মন্তব্য আসে এবং কি জানানো যায় সেটা এখন আসলে দেখার বিষয়। আমরা হয়তো বা দিনভর সেই খবরটাই সংগ্রহ করবো এবং সেই খবর আপনাদেরকে প্রচার করবো এবং একই সাথে ঢাকা কলেজে 7 কলেজ শিক্ষার্থীরা আর কিছুক্ষণ পরে ব্রিফিং করবেন। আমরা পরবর্তী খবরে সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিব। চিন্তিয়া। মুহাজির, আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনের সময় ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী গুলি করা সেই পুলিশের এসআই চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয়েছে। আলোচিত এই ঘটনার হোতাকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ ইউনিট। জানা গেছে রোববার রাতে তাকে আটক করে ঢাকায় আনা হচ্ছে। রাজধানী রামপুরায় ওই ঘটনা ঘটেছিল। ছাত্র জনতার আন্দোলনের পর গত 7 নভেম্বর এসআই চঞ্চল সরকার দীঘিনালা থানায় যোগদান করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার ঘটনায় পুলিশের বিশেষ ইউনিট গ্রেফতার করে নিয়ে গেছে।
গত বছরের 19 জুলাই নির্মাণাধীন ভবনের 4 তলার রড ধরে ঝুলছিলেন আমির হোসেন নামের এক তরুণ। এ সময় আমিরের পায়ে 6টি গুলি লাগে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের 3টি লকারের তল্লাশি সম্পন্ন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাত 9:30টার দিকে অনুসন্ধান শেষে দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান জানান, এসকে সুরের 3টি লকার থেকে 55,000 ইউরো, $1,69,000 সহ এফডিআর এর 70 লাখ টাকা এবং স্বর্ণ পাওয়া গেছে। এসব তথ্য সোমবার আদালতে উপস্থাপন করা হবে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। প্রায় 10 ঘন্টার অভিযান। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুরুটা সকাল 11টায়। দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে বাংলাদেশ ব্যাংকে। এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা, আসে রাত। 9টার পরপর খবর মেলে তল্লাশি সম্পন্ন হয়েছে দুদকের। কিছুক্ষণ পর বেরিয়ে আসে দুদকের সেই প্রতিনিধি দল। পরিচালক সাইমুজ্জামান জানান, এসকে সুরের 3টি লকার থেকে 55,000 ইউরো, $1,69,000, এফডিআর এর 70 লাখ টাকা এবং 1 কেজি স্বর্ণ পাওয়া গেছে। মার্কিন ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি। মহামান্য আদালতের নির্দেশেই আমরা সে জিম্মা হয়তোবা রাষ্ট্রীয় কোষাগারে অস্থায়ীভাবে জমা রাখবো অথবা আদালতের যে পরবর্তী নির্দেশনা আসবে সেই মোতাবেক কাজ করব। এর আগে 19 জানুয়ারি এসকে সুরের ধানমন্ডির বাসা থেকে 16 লাখ টাকা ও 4.5 কোটি টাকার ফিক্স ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকে 3টি লকার থাকার নথি পায় তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এ মামলা করেন। এ মামলার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হয় চিত্রনায়িকা পরিমণি আজ আদালতে হাজিরা দেবেন বলে জানা গেছে। জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিএনপির সাম্প্রতিক কিছু মন্তব্যের সূত্র ধরে তাকে প্রশ্ন করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো দূরত্ব সৃষ্টি হয়নি বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা। এর আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল বলেন, বিএনপি ও ছাত্র নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে আগ্রহী। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বহুল প্রত্যাশিত আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে কিনা এ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। যে আলোচনায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের কোনো দূরত্ব নেই। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম মানে সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। এছাড়াও আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, একদিকে ষড়যন্ত্র বা 1-11-র মতো কিছুতে বিএনপি যেমন আগ্রহী নয়, তেমনি ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। ডক্টর আসিফ নজরুলের মতে জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল। এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছাও ছাত্র নেতাদের রয়েছে। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, ভিন্ন মত থাকবে, তবে তা যেন বাংলাদেশের শত্রুদের সুযোগ সৃষ্টি করতে না পারে
সে ব্যাপারে সচেতন থাকার আহ্বানও জানান এই উপদেষ্টা। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে, অন্য কিছু না। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে। পরিস্থিতি দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে জনগণের মাঝে সন্দেহ দেখা দেবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, রাষ্ট্রীয় মদদে কিংস পার্টি গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। আরো জানাচ্ছেন মইনুল আহসান। সংস্কার, জাতীয় নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। তার মতে, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। কোন দলের, কোন গোষ্ঠীর, কোন ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে, সেটা ভুল হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকারের অধিকাংশ উপদেষ্টাই জুলাই আগস্টের চেতনা ধারণ করে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বলে জনমনে ধারণা তৈরি হচ্ছে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতায় থেকে, ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন। কিংস পার্টি গঠন করবেন না, ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। এখনো তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারেও যেতে পারবেন সব জায়গায়। নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। বিএনপির সিনিয়র নেতারা বলেন, সংস্কারের নামে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশবাসী তা মেনে নেবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার প্রক্রিয়া চলমান। এ বছর ডিসেম্বর থেকে 2026 সালে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে লালমনিরহাটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। রোববার বিকেলে কালেক্টরেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই নির্বাচন কমিশনার। বক্তৃতায় তিনি ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে বহিরাগত এবং বিদেশি নাগরিকদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের চাহিদা অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ সময় জেলা প্রশাসক HM রাকিব হায়দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সরকারি সিদ্ধান্ত নেবেন কখন নির্বাচনটা হবে, এটার সাথে ন্যাশনাল কনসেনসাসের ব্যাপার আছে। সংস্কার প্রক্রিয়া চলমান। মাননীয় প্রধান উপদেষ্টা যে একটা উইন্ডো ব্যক্ত করেছেন যে এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুন, আমরা আর্লিয়েস্ট ডেটটাকে ধরে নিয়ে এক ধরনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সকালে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। পুলিশ জানায়, উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের 5কানি এলাকা থেকে মাদক ব্যবসায়ী আওলাদ হোসেনকে 4 গ্রাম হেরোইন, আমিন বাজারে বড়দেশি থেকে কোরবান মিয়াকে 10 গ্রাম হেরোইন ও 1 কেজি গাঁজা এবং আমিন বাজারের ব্রিজের পশ্চিম পাশ থেকে 184 পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মতিউর রহমানকে আটক করা হয়।
ছোট উদ্যোগে মানব সভ্যতার বিকাশ এই প্রতিপাদ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে রেজ প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমের আওতায় 2 দিন ব্যাপী মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমের এই প্রোগ্রামে 2 ব্যাচে মোট 50 জন দক্ষ ওস্তাদ উপস্থিত ছিলেন। রিফ্রেশার প্রোগ্রামে উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম, রেজ প্রজেক্টের সমন্বয়কারী মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। সবুজ ফসলে ভরে উঠেছে নওগাঁর চরাঞ্চল। শুরু হয়েছে নানান ধরনের ফসল উৎপাদন। চরের মাটির উর্বরতা শক্তি বেশি হওয়ায় কম খরচে অধিক ফলনে লাভবান হওয়ার স্বপ্ন কৃষকের চোখে। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। চরজুড়ে এখন শুধুই সবুজের সমারোহ, বেড়েছে কৃষকের ব্যস্ততা। নওগাঁর আত্রাই, ছোট যমুনা নদী সহ বেশ কয়েকটি নদীর পানি নেমে যাওয়ায় প্রায় 21টি চরে এখনো বিভিন্ন ফসল চাষে ব্যস্ততা বেড়েছে চাষিদের। চাষ হচ্ছে আলু, সরিষা, শসা, ভুট্টা, পেঁয়াজ, বাদাম সহ বিভিন্ন ধরনের ফসল। কৃষকরা বলছেন চরের পাশেই নদী থাকায় সেচ খরচ হয় কম, আর রোগবালাইও তেমন না হওয়ায় ফসল চাষে লাভবান হওয়া সহজ। আমাদের এখানে অনেক কিছু চাষ হয়, যেমন আলু, সরিষা, ক্ষীরের আবাদ হয়, অন্যান্য পাশাপাশি বাদাম, ভুট্টা এগুলো হয়। শীতের মৌসুমে শেষের দিন ধান লাগানো হয়, ধান মনে করো হয়, অনেক জমিতে ভুট্টা হয় এরকম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চরের জমি সাধারণ জমির তুলনায় উর্বর বেশি হওয়ায় ফলন হয় অধিক। যে চর এলাকাটা আমাদের পতিত থাকতো, সেই পতিত জমিটাকে আমাদের চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে, তাতে একটা কৃষক বছরে 2-3টা বাড়তি ফসল পাচ্ছে। এই বাড়তি ফসল প্রাপ্তিতে তাদের একটা বাড়তি লাভ হচ্ছে এবং চর অঞ্চলের কৃষক এতে করে তাদের অর্থনৈতিক যে সচ্ছলতার মুখ দেখছে। কৃষি সম্প্রসারণের তথ্য অনুযায়ী এবছর জেলায় 271 হেক্টর চরের জমিতে চাষ হয়েছে বিভিন্ন রকম ফসল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুতের লক্ষ্যে বিপিএল এর সন্ধ্যায় সিলেটি স্ট্রাইকার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। 11 ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের 4-এ আছে তাসকিন আহমেদের দল। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখার বিতর্ক নিয়েই আগের ম্যাচে তারা রংপুর রাইডার্সকে হারিয়েছে 2 রানে। অন্যদিকে সিলেটের অবস্থান এখনও সবার নিচে। সেরা 4-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা আগের ম্যাচেই শেষ হয়ে গেছে তাদের। মিরপুরে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দুদল। এর আগে প্রথম ম্যাচে বরিশাল খেলবে খুলনার বিপক্ষে। ভ্যালেন্সিয়াকে 7-1 গোলে বিধ্বস্ত করে লা লিগায় পয়েন্ট টেবিলের 3-এ উঠেছে বার্সেলোনা। অলিম্পিক লুইস কোম্পানিতে ফ্রাঙ্কি ডি ইয়ং এর গোলে 3 মিনিটে এগিয়ে যায় কাতালানরা। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ফেরান তোরেস আর রাফিনহা 14 মিনিটের মধ্যে 3-0-তে এগিয়ে নেয় বার্সেলোনাকে। এরপর ফার্মিন লোবেস জোড়া গোল করলে প্রথমার্ধেই 5-0-তে এগিয়ে যায় হান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানডোভস্কি ষষ্ঠ গোল করেন, আর শেষ গোলটি সিজার তেরেগার আত্মঘাতী। 21 ম্যাচ শেষে বার্সার পয়েন্ট 42, 45 পয়েন্ট নিয়ে 2-এ অ্যাটলেটিকো আর 49 পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নীলক্ষেত নিউ মার্কেট এলাকা, আহত প্রায় অর্ধশত। 7 কলেজে অনির্দিষ্টকালের ব্লকেট কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ক্লাস স্থগিত। জুলাই আন্দোলনে ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করা পুলিশের সেই এসআই খাগড়াছড়ি দীঘিনালা থেকে গ্রেফতার। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার থেকে বিপুল পরিমাণ ডলার, ইউরো ও 1 কেজি স্বর্ণালংকার উদ্ধার, দিনভর উদ্ধার তৎপরতা।
ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আত্মসমর্পণ করতে পুরনো ঢাকার সিএমএম কোর্টের চিত্রনায়িকা পরিমণি, জামিন আবেদনে তার জামিন মঞ্জুর। এবং সংস্কার প্রক্রিয়া চলমান। এবছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যেই ভোট জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।